আমাদের নিয়মিত আয়োজন স্বাধীন আলাপে আপনাদের স্বাগত। সাথে আছি আমি রুকনুদ্দৌলা সোহেল। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাগিব হাসান মুন্না, প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং সাবেক ভিপি রাকসু। আরো আছেন শেখ জামাল, সদস্য সচিব, নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। স্বাগত আপনাদের। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশে কি কি প্রভাব পড়বে। এ নিয়ে প্রথমেই আমি চলে যেতে চাই জনাব রাগিব হাসান মুন্নার কাছে। আপনার কাছে জানতে চাইব, এই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর উনি বললেন কাঁটা তারের বেড়া দিবেন বাংলাদেশ সীমান্তে। এটার কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। তা তো আছেই, অবশ্যই কিছুটা তো এই পরিবর্তনের মধ্যে দিয়ে তার একটা প্রভাব আমাদের সমাজ, রাজনীতি এবং আমাদেরও জীবনধারাতে পড়বে। এটা খুবই আশ্চর্য হওয়ার কোনো বিষয় নাই। তবে শুভেন্দুরা অধিকারী যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো একটা রাজনৈতিক রেটরিক আমি মনে করি। কারণ ভারতবর্ষের তাদের একটা তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে এবং তারা যখন কোনো দেশ সম্পর্কে তাদের সম্পর্ক নির্ধারিত হয় সেটা তাদের পররাষ্ট্র যে মন্ত্রণালয় আছে, সাউথ ব্লক বলা যায় যেটা, সেখান থেকে। সুতরাং সেইখানে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে খুব যে একটা মানে মমতা ব্যানার্জি থাকার সময় যে পরিস্থিতি ছিল তার একটা পরিবর্তন হবে তা আমি মনে করি না। তবে হ্যাঁ, তারা তাদের এই রেটরিক শুধু কাঁটা তারের বেড়া না। শুভেন্দু অধিকারী বলছে যে তারা একটা এমন ভারত গড়ে তুলবে যেটা ছিল ভারতবর্ষ হিসাবে যেটাকে তারা চিহ্নিত করছে, ভৌগোলিক রেখা তারা। এগুলো তারা বলছে তাদের যে আভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় রাজনীতি তাদের ভারতবর্ষে, বিজেপির রাজনীতি, সেই রাজনীতিতে তারা নিজেদের মানে ক্ষমতা, কর্তৃত্ব এবং জনগণের যে সমর্থন সেটাকে তারা নিজেদের পক্ষে নেওয়ার প্রয়াস থেকেই এই ধরনের কথা বলছে। তবে আমি নিশ্চয়ই নিশ্চিত করে বলতে পারি যে এখানে আমাদের দেশে এখন যারা শাসন ব্যবস্থার মধ্যে আছে তারা বিষয়গুলো কিভাবে দেখবেন এটা তাদের ব্যাপার, এবং ভারতের সাথে কিভাবে সম্পর্ক আমাদের হবে সেটাও দেখার ব্যাপার। ভারতের জনগণের সাথে তো আমাদের দেশের জনগণের কোনো বৈরী সম্পর্ক না বা থাকার কথাও না। এটা হলো যারা শাসন ক্ষমতায় আছেন তাদের মধ্যে নিজেদের শাসনকে পাকাপোক্ত করা অথবা এটা একটা পপুলিস্ট ধারায় নিয়ে গিয়ে নিজেদের শাসনকে এবং রাজনীতিকে তারা একটা বিজয়ী আসনে নিয়ে যাওয়া, এই সমস্ত প্রয়াস। এবং তা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এখানে যে ভারতের শুভেন্দু অধিকারীর যে সমস্ত কার্যকলাপ বা তার যে বক্তব্য তাকে মানে কন্ডেম করে আমরা আমাদের রাজনীতিবিদ যারা একসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলেছি, তারা আজকে কিন্তু একদম মুখে কুলুপ দিয়ে আসেন। কারণ তাদের পক্ষেও কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলার বা অবস্থান নেওয়ার প্রয়োজনও নাই, আবার সেই এরকম তাদের কিন্তু সাহস নাই। পুশিং হচ্ছে, কাঁটা তারের বেড়া পুশিং হচ্ছে, বর্ডার কিলিং হচ্ছে, সেগুলোর কিন্তু প্রতিবাদ আমরা দেখছি না। ফলে এগুলো হলে যেটা হলো এই অঞ্চলে একটা দক্ষিণমুখী উগ্র রাজনীতির কিন্তু সম্ভাবনা থাকবে, কিছুটা বাড়বে। কিন্তু দক্ষিণমুখী রাজনীতির মানে এখানে যে মানে
বিকাশ বা তার যে মাত্রা, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট মাত্রাতে বাড়বে, খুব একটা বাড়ার মতো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। এইটা। আমি আপনার কাছে আবার আসছি, আমি যাচ্ছি শেখ জামালের কাছে, যে এই যে গত কয়েকদিন আগে কর্নেল অলি সাহেব বললেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনার মেকানিজমটা মোদি তৈরি করছে, এর মাধ্যমে কি আহ, আওয়ামী লীগের ফিরে আসাকে বুঝাতে চাইছেন? আওয়ামী লীগ ব্যাক করতেছে বাংলাদেশে, এরকম কিছু কি বুঝাতে চাইছে? দেখুন, কর্নেল অলি সাহেব হলো মুক্তিযুদ্ধের তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই তার। কিন্তু আমরা গত যে নির্বাচনটা দেখলাম ইউনূস সরকারের অধীনে, সেই নির্বাচনটা তার মতো একজন দেশের সূর্য সন্তান হয়ে স্বাধীনতা বিরোধী একটা দলের সাথে গিয়ে যখন একই মঞ্চে বক্তব্য রাখতেন, তখন বাংলাদেশের স্বাধীনতা জনগণ বলেন, মুক্তিযুদ্ধ বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলেন, তাদের কাছে তার বক্তব্যগুলো জায়গায় সেই গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে। তবে তিনি যে কথাটা বলেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের একটা অভিজ্ঞতা থেকে, যে পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা হয়েছে, সব সরকারের একটা ইস্তেহার থাকে। শুভেন্দু অধিকারীর সে ধরনের একটা পলিসি তার, বিশেষ করে মনোনয় বলেছেন যে তাদের একটা এই ধরনের বক্তব্যের ভিতরে তাদের পলিসিটা থাকতে পারে। তবে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে ভূমিকা রেখেছে, এই তাদের যে ভূমিকা, এটা যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো সবসময় স্মরণ করবে। বাংলাদেশ আগে যখন, বিশেষ করে 47-এর যে ভাগ, তার আগে যখন এবারে আমাদের বাংলাদেশের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের যে ওঠা বসা সংস্কৃতি অনেকটা মিল আছে, এবং সেই মিলের জায়গা থেকে যে আমাদের দেশে যত বাঙালির যারা আছে তাদের বিশেষ করে সনাতন ধর্মের যারা আছে তারা অনেক লোক পশ্চিমবঙ্গে আছে। বিশেষ করে বাংলাদেশে যারা সনাতন ধর্মের থাকে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকে, তারা সবসময়ের জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথেই থাকছে, এবং এটা সবসময়ের জন্য হয়েছে, আমরা সবাই বিশ্বাসও করি। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যে আওয়ামী লীগের যে 24 সালে 5ই আগস্ট যে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মাধ্যমে যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে যখনকার দিল্লি তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং সেটা সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে নিঃসন্দেহে বিজেপি সরকার সেখানে ক্ষমতা, এবং বিজেপি সরকারের যে সহযোগিতাটা হলো আওয়ামী লীগ সর্বোচ্চটা পেয়েছে। তা আওয়ামী লীগ সবসময়ের জন্য চেয়েছে যে বিজেপি সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের জন্য ফিরে আসাটা সুবিধাজনক হবে। হয়তো কর্নেল অলি সাহেব সেই ধরনের আভাস, সেই ধরনের তার যোগাযোগ মাধ্যমে সেরকম কিছু পেয়েছে বিধায় সে এই ধরনের মন্তব্য করেছে। তবে আওয়ামী লীগের জায়গা থেকে আমরা যারা আছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমরা মনে করি যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপি জেতার ফলে যে আওয়ামী লীগের যারা ওখানে নেতাকর্মী আছে তাদের জন্য একটু থাকা বলেন, ফিরে আসা বলেন, সব ধরনের সুবিধাজনক জায়গাটা আসছে। আবার যারা মতে শুভেন্দু অধিকারী ওখানে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে থাকার জন্য কোনো ধরনের হয়রানিমূলক কোনো কিছু না হয়, সেই ধরনের সুযোগ সুবিধাগুলো উনি করে দিয়েছেন। আর তার পাশাপাশি আমরা দেখছি ওনার যারা প্রতিদ্বন্দ্বী ছিল মমতা ব্যানার্জি, তারই ভাতিজা অভিষেক ব্যানার্জি, তখন বাংলা বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রীকে বলছে কেন বিজেপি সরকার তাকে আশ্রয় দিয়েছে, বিজেপির বিরুদ্ধে বলেছে তাকে কেন পাঠিয়ে দেওয়া হয় না। তারপর বলছে যে ওখানে বাংলাদেশিরা কেন এখানে আছে।
তা এটার ভিতরে বিশেষ করে যারা বাঙালি যারা আছে, বাংলাদেশের সাথে যে যোগাযোগ আছে, এখানে ওখানে আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, বাংলাদেশে আত্মীয় স্বজন ওখানে আছে, এই ভোটের প্রভাবটা পড়েছে, যার ফলে বিজেপি সেই ভোটটা আওয়ামী লীগের যে সহযোগিতাটা বিজেপির কাছে গিয়েছে। তো ফলে পুলিশ সাহেবের বক্তব্যটা আমার যেটা মনে হচ্ছে যে উনি ওই ধরনের কোনো তথ্য পেয়ে ওনার জায়গা থেকে বক্তব্যটা দিচ্ছেন। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসছি। আমি যাচ্ছি রাঘবের হাসান মুন্নার কাছে। আপনার কাছে আমি জানতে চাইবো, ভারতে যে মুসলমানদের উপর এই নির্বাচনের পরে মুসলমানদের উপর যে নির্বিচারে নির্যাতন চলছে, এটার প্রভাব কি বাংলাদেশে পড়বে বলে আপনি মনে করেন? আহ শুনেন, পশ্চিমবঙ্গ এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এটা খুব ঐতিহাসিক। এটা লম্বা সময়ের একটা এর ঐতিহ্য আছে, ইতিহাসও আছে। এবং পশ্চিমবঙ্গের ঘটনা নিশ্চয়ই আমাদের এই অঞ্চলের কে প্রভাব বিস্তার করে, এটা আমি প্রথমেই বলেছি। এবং আজকে যে দুনিয়াতে যে পুঁজিবাদী ব্যবস্থা যে জনতুষ্টি রাজনীতি এবং সংস্কৃতির জন্ম দিচ্ছে, সেটার উপর নির্ভরশীল হয়ে কিন্তু নিজের নিজের ক্ষমতাকে টিকে রাখার চেষ্টা করছে, ক্ষমতাসীনকে। এবং বিজেপি ওখানে যে মানে একেবারে শ্রীরাম বা জয় শ্রীরামের রাজনীতি করছে, আর এখানে যারা নারায়ে তাকবীর বলে রাজনীতি করছে, তাদের এই রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শের মধ্যে কোনো ভিন্নতা নেই। এবং তারা কিন্তু একইভাবে পুঁজিবাদী যে শোষণ এবং যে শাসন ব্যবস্থাটা আছে পুঁজিবাদ ব্যবস্থার মধ্যে, সেটার পক্ষে সেটাকে টিকে রাখতে চায়। এবং পশ্চিমবঙ্গের এই উত্তেজনাকে আমাদের দেশেও কেউ কেউ এই পপুলিস্ট ধারায় জনতুষ্টিবাদী এই আকাঙ্ক্ষা থেকে বা সংস্কৃতি থেকে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করবে। তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের সেই ধৈর্য শক্তি আছে, এবং সেই মানে একেবারে নিজেদের মধ্যে যে ধর্মীয় যে এক ধরনের সহনশীলতা, সেটা কিন্তু অনেক বেশি আছে। এবং পশ্চিমবঙ্গের এই ধরনের রাজনীতির উস্কানিতে এদেশের মানুষ জড়াবে বলে আমার মনে হয় না। তবে চেষ্টা তো হবেই, কেউ না কেউ তো চেষ্টা করবে, যারা রাজনীতি ধর্মের সাথে মিলিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে দেখে, তারা তাদের মধ্যে এই প্রবণতা থাকলেও থাকবে, কিন্তু খুব বেশি যে থাকবে এইটা আমি বিশ্বাস করছি না। কারণ মানুষের কাছে যত দিন যাবে ততই কিন্তু মানুষের যে জীবন এবং জীবিকার যে সংকট, সেটাই কিন্তু প্রধান হয়ে আসবে। এবং ধীরে ধীরে মানুষ কিন্তু এগুলো নিশ্চয়ই সে বুঝবে এবং বুঝতে শিখেছেও, যে ধর্মকে আজকে একটা গোষ্ঠী ব্যবহার করে নিজেদের গোষ্ঠীগত স্বার্থ চরিতার্থ করতে চায়। এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গে যে শাসক গোষ্ঠী লুটেরা অংশ আছে, তাদেরই কিন্তু প্রতিনিধি হিসাবে এই ধর্মীয় রাজনীতিটা সামনে চলে আসছে। আমি এখন আবার যাচ্ছি শেখ জামালের কাছে। আপনার কাছে জানতে চাইবো, এই যে মুন্না ভাই বললো যে আমাদের কিছুদিন আগে যে একটা স্লোগান উঠেছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, হ্যাঁ, ওনার সূত্র ধরেই আমি আপনার কাছে প্রশ্নটা করছি যে এখন দিল্লি না ঢাকা, এটা ছিল ঢাকা ঢাকা, কিন্তু ওরা এখন নীরব। ওদের নীরবতা কি আওয়ামী লীগকে ব্যাক করার পেছনে কোনো কারণ আছে কিনা? দেখুন, যারা স্লোগানটা দিয়েছে তারা আপনারা দেখেছি যে 24 যে জুলাই এবং আগস্টে যারা এদেশের যে আন্দোলন গুলো করেছে যে সরকার উৎখাতে, তাদের স্লোগান গুলো ওই সময় থেকে ছিল দিল্লি না ঢাকা। এবং তখন
মোটামুটি কি বলবো যে স্বাধীনতা বিরোধী জামাত থেকে বিএনপি থেকে তারা যৌথভাবে আন্দোলনগুলো করছে, কিন্তু বিশেষ করে তখন ছাত্র দলের ভিতরে সেই স্লোগানগুলো দেখেছি। জামাতের যে ছাত্র সংগঠন এবং ছাত্র শিবির, এদের ভিতরে সেই স্লোগানগুলো দেখেছি, এবং তারা স্লোগানগুলো দিয়েছে শেষ পর্যন্ত যখন বাংলাদেশের নির্বাচন চলে আসলো ফেব্রুয়ারিতে। নির্বাচনের যখনকার বিএনপি অংশগ্রহণে বিএনপি ক্ষমতায় আসলো, শেষ পর্যন্ত ইন্ডিয়া ভারতের দ্বারস্থ হতে হয়েছে, বিশেষ করে বিএনপি। কারণ ইন্ডিয়াকে ছাড়া বিএনপি ক্ষমতায় জায়গাটায় আসতে পারে। আমরা কারণ দেখেছি যে বিশেষ করে জামাতের যে জায়গাটা হলো পাকিস্তান, তুরস্ক, এই সমস্ত জায়গা থেকে যে এই আন্দোলন সংগ্রামের পিছনে যে তাদেরকে যে অনুদান দেওয়া হয়েছে, এগুলো সব চলে আসছে অনেক ব্যক্তিগত মিডিয়া নিয়ে। তো এখন যারা বলছে যে দিল্লি না ঢাকা, তাই আমাদের বিশেষ করে মুখ্যমন্ত্রী বলছে যে ভারত হলো আমাদের বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে যেরকম এটা আমার পার্শ্ববর্তী দেশ, তার বাইরে বাংলাদেশে সাধারণত আমাদের স্বাধীন দেশ, কিন্তু তাকে উপেক্ষা করে অন্য কোনো স্বপ্ন দেখার জায়গাটার সুযোগ নাই, কারণ তাদের সহযোগিতা আমাদের লাগবেই। যার ফলে যখনকার বিএনপি সরকার একটা নির্বাচনের মাধ্যমে আসলো ইউনূসের অধীনে, কিন্তু পরবর্তী যত ধরনের ক্রাইসিসটা এখন বাংলাদেশের জনগণ ফিল করছে, সর্বপ্রথম কিন্তু এই যে বিএনপি সরকার তারেক জিয়ার নেতৃত্বে, তারা কিন্তু ইন্ডিয়ার কাছে সেই তেল থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা তারা যাচ্ছে, এবং ইন্ডিয়া নির্ভরশীল হতে হচ্ছে। এবং এই জায়গা থেকে ইন্ডিয়ার জানি না, যেটা হচ্ছে কি শোনার কথা যে অনেক প্রতিশ্রুতি ইন্ডিয়ার সাথে দিয়ে বিএনপি ক্ষমতার জায়গাটা এসেছে, তারা যদি সেই জায়গাগুলোতে রক্ষা করতে পারে, তাহলে তাদের সেইটা, তারা যদি জনগণকে, যদি তাদেরকে জনগণের চাহিদা মিটিয়ে যদি ক্ষমতায় থাকতে পারে, সেই জায়গাটা হয়তো তারা টিকে থাকবে। আর না হয় আমি মনে করি এই সরকারি, দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, কিন্তু দেশের জনগণের ভিতরে কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে যে আগের সরকার ভালো ছিল, এরকম কিছু জনগণ বলছে। কেন ইউনূস সরকার বিশেষ করে আসলো, ইউনূসকে মনে করছে যে নোবেল জয়ী, উনি একজন নোবেলম্যান, তো উনি বুঝি দেশের জন্য অনেক ভালো কিছু করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত উনি কি করলো, দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ব্যর্থ হলো। এখন বিএনপির জায়গাটা আসে, বিএনপির জায়গাটা আসার পরে তেলের ক্রাইসিস, এরপরে সামনে নানান ধরনের ক্রাইসিস, এখন যে হামে এবং হাজার হাজার শিশুগুলো যে আক্রান্ত হচ্ছে, তারপর হচ্ছে যে শত শত শিশু মারা যাচ্ছে, সেই জায়গাটায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সেবা বলেন, কোনো উদ্যোগ বলেন, কার্যকর কোনো ভূমিকা কোনো ওরকম নাই। যার ফলে এই সরকারকে মাত্র তো কিছুদিন হলো, 2-3 মাসের মতো হয়েছে, যে তারা কতদিন ধরে জনগণের যা মনের আস্থাটা টিকে থাকতে পারবে সেটার উপর নির্ভর করবে, এবং কত দ্রুত আওয়ামী লীগকে ফিরে আসাটাও সম্ভব। আচ্ছা, আমি আসছি আপনার কাছে। আমি আবার যাচ্ছি রাগিব হাসান ওনার কাছে। আপনার কাছে জানতে চাইবো, এই যে তিস্তা ব্যারেজ নিয়ে চীনের সাথে যে একটা চুক্তি হচ্ছে, এটা যদি বাস্তবায়ন হয়, তাতে কি ভারত ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করেন? দেখেন, এটা তো ভিন্ন আলোচনা। ভিন্ন আলোচনা মানে তিস্তা ব্যারেজ, 54টা অভিন্ন নদীর মানে যে উৎস, তারপরে নদী কমিশন গঠন, এগুলো কিন্তু সব কিন্তু এই সমস্ত আমাদের যে এই নদীগুলোর সাথে সম্পর্কিত যে সমস্ত দেশগুলোই, তাদের পানির নিরাপত্তা এবং তাদের জলবায়ু নিরাপত্তার সাথে কিন্তু যুক্ত। আমরা ভাটির দেশের মানুষ, হ্যাঁ, এবং আমাদের দেশটা ভাটিতে, সবগুলো নদী এসছে উপর থেকে, চীন থেকে কিছু সরাসরি ভারত। এবং তিস্তা ব্যারেজের উপরে যে প্রকল্পটা নেবার জন্য সিদ্ধান্ত হয়েছে বা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, এখানে চীনার বিনিয়োগ করে, তাতে আমি বিশ্বাস করি যে ভারতের কোনো অপকার হবে।
কারণ ভারত থেকে পানিগুলো তো নেমেই চলে আসবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে চলে যাবে। সুতরাং সেই ভাটির পানি নিয়ে আমার যদি কোনো ইরিগেশনের পরিকল্পনা থাকে, তাতে কিন্তু ভারতের কোনো সমস্যা হওয়ার কথা না। বরং আজকে বিহার কিন্তু ডুবে যাচ্ছে ফারাক্কার কারণে, এবং বিহারের জনগণ কিন্তু বলছে যে এই উজানের পানিটা স্বাভাবিক প্রবাহের মধ্যে দিয়ে সেটা সাগরে চলে যাওয়ার ক্ষেত্রে যে ফারাক্কা ব্যারেজের এই যে তারা যে ইরিগেশনের জন্য ডাইভার্ট করে দিয়েছে নদী মুখ, সেইটার কারণে তারা কিন্তু আজকে কিন্তু জলাবদ্ধতার মধ্যে পড়ছে এবং বিহার কিন্তু ডুবে যাচ্ছে। এবং আমরা পড়োশি দেশ, আমরা একজন আরেকজনের যদি স্বার্থকে বিবেচনা করি, তাহলে আমি প্রথমে বলেছি যে ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের একটা ইতিহাস আছে এবং একই সাথে একসময় ছিলাম আমরা। তো নিশ্চয়ই আমরা আমাদের যদি পরিকল্পনায় যদি আমরা মানে কিছুটা সুবিধা অর্জন করতে পারি, তাহলে ভারতের জনগণ, ভারতের সরকার কেন সেটা বাধা দেবে নাই। আর আমরা তো একটা স্বাধীন দেশ। আমাদের দেশ স্বাধীনের সময় যেটা আমাদের সাংবাদিক সাহেব বারবার বলছে যে ভারতের একটা ভূমিকা আছে। হ্যাঁ, ঠিক আছে, ভূমিকা আছে। সেই ভূমিকার কারণ তো আমি অ্যাডভান্টেজ নেব না। আমি পড়োশি, এদেশের মানুষ দেশের স্বাধীনতা চেয়েছে এবং স্বাধীনতার প্রশ্নে আমি যদি একটা গণতান্ত্রিক দেশ হই, একটা স্বাধীন চেতা দেশ হই, তাহলে আমি অবশ্যই পৃথিবীর সমস্ত জায়গায় যারা বঞ্চিত জাতি তাদের মুক্তির সংগ্রামকে আমি সমর্থন দেব। এটা যেটা। আর দুই হচ্ছে যে এখানে জামাতে ইসলাম যেটা বলছেন, জামাতে ইসলাম এখানে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, এদের বিরাট বিরাট একটা অর্থনৈতিক সহযোগিতা পায়। কিন্তু মাথায় রাখবেন যে জামাতে ইসলামও মনে করে যে আমাদের যে ৩,৫০০ ৪,০০০ কিলোমিটারের বর্ডারের যে ভারত এবং এত বিশাল একটা দেশ, তার সাথে সখ্যতা না রাখলে তারাও কিন্তু এখানে তাদের জন্য কিন্তু খুব একটা সুবিধা হতে পারে আমি মনে করি না, এবং তারাও সেটা মনে করে না। সুতরাং তাদের সাথে যে ভারতের বৈরী সম্পর্ক তৈরি হবে, এটা নিশ্চয়ই আমি 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 যেমন মনে করি না, বিশ্বাস করি না, একইভাবে এই সমস্ত সাম্প্রদায়িক চিন্তার উপরে ভিত্তি করে যে দলগুলো গড়ে উঠেছে, তারাও প্র্যাকটিক্যালি সেটাকে মনে করে না। সেটা র‍্যাটরিক, বক্তৃতা, রাজনীতি, মঞ্চ, সেইটা হইতে পারে যে আমি মুসলমান, ওরা হিন্দু, ওরা বিজেপি, আমরা জামাতে ইসলাম, আমাদের পার্থক্য এটা হতে পারে। কিন্তু বেসিক্যালি কিন্তু ক্ষমতাটা গ্রহণ এবং ক্ষমতার সাথে যে সম্পদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং সম্পদের উপরে যে অধিকার প্রতিষ্ঠা করা, এটা যেমন বিজেপি রাজনৈতিক দল হিসাবে তার দৃষ্টিভঙ্গির মধ্যে আছে, তার সমস্ত পরিকল্পনার মধ্যে আছে, একইভাবে জামাতে ইসলাম এবং উগ্রবাদী শক্তিগুলোর মধ্যে কিন্তু সেরকম। আমি এখন শেখ জামাল কাছে জানতে চাইবো, আপনি তো একজন গণমাধ্যম কর্মী, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে? দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে, কারণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশটা সাধারণত স্বাধীন হয়েছে। দেখো, সেই দেশে স্বাধীনতার পরবর্তী সময়ে যে বিএনপি বলে এদেরকে জন্ম হয়েছে এই দল। আওয়ামী লীগ সাধারণত সেই পুরনো ঐতিহ্য থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ যে তাদের কর্মকাণ্ড, দেশের উন্নয়ন কর্মকাণ্ড গুলো যেগুলো করেছে সেগুলো এখন এই যে আমি মেট্রো রেলে চলে আসলাম, মেট্রো রেলের জায়গায় যে সুবিধাটা ভোগ করছে জনগণ, যে জায়গা থেকে মানে স্বাচ্ছন্দ্য ফিল চলাফেরা এগুলো করতেছে। তা বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ
তাদের যে কর্মকাণ্ড গুলো করেছে আওয়ামী লীগের কাজের ক্ষেত্রে কার যে বেশি করে তার সমালোচনা হবে, এবং যে কারণ আওয়ামী লীগের সমালোচনা সেই জায়গা থেকে করবে। আর আওয়ামী লীগের এই কর্মকাণ্ড যেগুলো ডেভেলপমেন্ট যেগুলো করছে সেগুলো যেমন জনগণের মাঝে যে আস্থাটা আছে। আর ওই যে আমি আপনাকে বলেছি যে বিএনপি সরকার মাত্র ক্ষমতায় এসেছে, তারা কতদূর করতে পারে এখন পর্যন্ত তাদের করার মতো কোনো জায়গা, বলার মতো জায়গা এমন কিছু জায়গায় পৌঁছাতে পারে, বরং একের পর একটা জায়গা হচ্ছে তাদের সেই, বিশেষ করে শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, এবং স্বাস্থ্য খাতের অবস্থা খুব খারাপ অবস্থা, যে অর্থনৈতিক সেক্টরটার উপর খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে। এইগুলো আমি মনে করি যে তাদের জায়গায় সুষ্ঠুভাবে সমাধানের সেরকম দক্ষ লোকগুলো এই সরকারের ভিতরে ওরকম আমার মনে হচ্ছে নেই। কারণ তারা একটা সিন্ডিকেটের ভিতর থেকে এসেছে। কারণ আমি তাদের কাজে লাগানো দরকার ছিল। তারা প্রতিহিংসা রাজনীতিতে জায়গাটায় আমরা দেখলাম যে যেভাবে এরকম মামলা হামলা অ্যারেস্ট যেভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যেগুলো হচ্ছে এক ধরনের প্রতিহিংসা রাজনীতি, এবং সব সেক্টর গুলোতে, এবং এই প্রতিহিংসা রাজনীতির কারণে ধরে নেন এই সরকার আর ব্যর্থতার জায়গায় পৌঁছে যাবে, এবং আমি মনে করি পরবর্তীতে আওয়ামী লীগ দ্রুতই ফিরে আসবে। হ্যাঁ, এখন আমি নাগুল হাসান মুন্নার কাছে যাব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, বিএনপি সরকার গঠনের পর সরকারের সফলতা এবং ব্যর্থতাকে আপনি কিভাবে দেখছেন? সাফল্য কিভাবে বলবো আমি জানি না। তারা বিএনপি সরকার কিছু খাল কাটা এবং কিছু কার্ড বিতরণ করার পরিকল্পনা করছে। সেগুলো জনজীবনে কতটুকু প্রভাব বিস্তার করবে আমি বুঝতে পারছি না, ওনারাই ভালো করে। তবে ওনাদের ক্ষেত্রে একটা কিন্তু মৌলিক ত্রুটি তৈরি হয়েছে, তা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করে গেছে, এই বাণিজ্য চুক্তিটা একটা দাসত্বের মধ্যে বাংলাদেশকে আটকে দিয়েছে। এবং খলিলুর রহমান সাহেব এখন পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, টেকনোক্রেটিক। তখন তিনি মানে উপদেষ্টা ছিলেন, বাণিজ্য উপদেষ্টা। না পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ছিল। এবং আমি জানি না যে নিরাপত্তা উপদেষ্টা মানে কোনো বাণিজ্য চুক্তি করতে পারে, অথবা দেশে 3 দিন পরে পার্লামেন্ট হবে, তাকে বাইপাস করে তাকে মানে না দেখার ভান করে যে ট্রেড নাই, সেই চুক্তির মধ্যে আমরা তো অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবো, বাণিজ্যিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। 32 পাতার একটা চুক্তি, এমনকি আমাদের যে এটা একটা স্ট্র্যাটেজিক চুক্তি, এবং আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের সাথে যে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য এবং সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরাট অন্তরায়। এবং আমি জানি না যে এইটা নিয়ে বিএনপি সরকার কি ভাবছে, যদিও ওই খলিলুর রহমান সাহেবই রিওয়ার্ডেড হয়েছেন, উনি মানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। কিন্তু আমার কথা হলো যে চুক্তি হবে না কেন? আমি তো দুনিয়াতে যখন আছি, দুনিয়ার সমস্ত দেশ জাতি জনগণের সাথে আমার নিশ্চয়ই আমার বাণিজ্যিক মিথস্ক্রিয়া থাকবে, আমার রাজনৈতিক সম্পর্ক থাকবে, মানে সাংস্কৃতিক যোগাযোগ থাকবে, বিনিময় থাকবে, এগুলো থাকবে। কিন্তু এটা তো একটা একতরফা চুক্তি হয়েছে, এবং আমাদের দেশটা কিন্তু একটা গোলামীর জিঞ্জিরের সাথে
আটকে গেছে। এবং আমরা দেখলাম যে এই যে মানে একজন সংসদে একজন দাবিও তুললেন, এই যে এই ওর নাম কি, রুমিন ফারহানা ভদ্রমহিলা, যে এটা আলোচনা হওয়া উচিত। তারপরেও কিন্তু এটা আলোচনার জায়গায় আছে। আচ্ছা, এখন আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এখন শেখ জামাল আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন গণমাধ্যম কর্মী এবং আপনি নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব। আপনার কাছে আমার শেষ প্রশ্নটা হচ্ছে, এ পর্যন্ত কোন সরকারের আমলে কি গণমাধ্যম স্বাধীন ছিল? দেখুন, বিশেষ করে জুলাই এবং আগস্ট 24-এর এবং এর পরবর্তীতে যে সময়টা ছিল, বিশেষ করে মুন্না ভাইরা মোটামুটি 71, বিশেষ করে 75 সবগুলো তারা দেখেছে, 24ও তাদের চোখে দেখেছে। কিন্তু আমি যেটা ইতিহাস থেকে যেটা হচ্ছে যে গণমাধ্যমের 24 সালের পর যে অবস্থাটা হয়েছে, যে আমাদের প্রায় 5 শতাধিক সাংবাদিককে হত্যা মামলা দেওয়া হয়েছে। যে কোনো সাংবাদিকদের জায়গাটা দেওয়া উচিত, মানে সাংবাদিকরা লেখার মাধ্যমে তাদেরকে মানহানি হতে পারে, সে ধরনের মামলাগুলো হতে পারে, বিশেষ করে আইসিটি অ্যাক্টে হতে পারে। কিন্তু সেটা প্রায় 47 জন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সাংবাদিকরা কলম দিয়ে হত্যা করেছে, এরকম মামলা? মানে বিষয়টা হচ্ছে যে সাংবাদিকরা স্পটের থেকে অস্ত্র শস্ত্র নিয়ে হত্যা করেছে, আমাকেও সরকার হত্যা মামলার আসামি বলেছে। ঘটনা হচ্ছে যে আমরা তো মূলত লেখার মাধ্যমে ইয়ে করতে পারি। তারপর হচ্ছে যে 1200 সাংবাদিকের মতো সারা দেশে চাকরিচ্যুত হয়েছে, গণমাধ্যমটা পুরো ধরনের দখল করে নিয়েছে। ইউনূসের আমলটা যে এই যে বিশেষ করে শফিক প্রেস সচিব ছিল, যে সরাসরি গুলো হস্তক্ষেপ করেছে। এই যে বিবরঞ্জন দাদা মারা গেল, আজকের পত্রিকায় ছিল, সে তার স্টেটমেন্টে কিন্তু তার কিনোটে লিখে গেছে যে আমার উপরে এত পরিমাণ প্রেশার দিচ্ছে, আমি আর নিতে পারছি না, যার কারণে আবার হচ্ছে আমার অফিস থেকে আমাকে না করে দিয়েছে। তারপরে তার চাকরিটা কিন্তু থাকে নাই। বিশেষ করে বলবো এ পর্যন্ত সবচাইতে যে ইউনূসের আমলটা এবং সেই চলমান প্রক্রিয়া এখনো বিএনপির আমলটায় যে পর্যন্ত গণমাধ্যমের হস্তক্ষেপটা হয়েছে, এবং এটা বিশেষ করে স্বাধীনতার পরবর্তীতে এরকম হস্তক্ষেপ, এরকম মানে গণমাধ্যমের উপরে নির্মম নির্যাতনের যে জায়গাটা আছে, এই পরিবেশ কখনো হয়নি। আমি এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি সাংবাদিক সাহেব। তাহলে যে 70 দশক এর থেকে শুরু করে 80 দশক পর্যন্ত এক ধরনের স্ট্রাকচারাল মানে অবস্থান ছিল সংবাদপত্রের, মিডিয়াগুলো, হ্যাঁ। কিন্তু কর্পোরেট ব্যবস্থা ডেভেলপ করার পরে সাংবাদিকতা এবং এই সংবাদপত্র এবং মিডিয়া জগৎ একটা কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে চলে গেছে। আগে সংবাদ পত্র চালাতো সাংবাদিকরা, এখন সংবাদপত্র চালায় কর্পোরেটের ব্যবসায়িকরা। সুতরাং ব্যবসায়িক স্বার্থে কিন্তু তাদের মুখপাত্র হিসেবে সাধারণত ব্যবহার করছে চলছে। এক, দুই হলো যে যারা এই কর্পোরেট চালায়, রাজনীতিও তাদের স্বার্থে চলে। ফলে আপনি দেখবেন যে সাগর রুনি খুন হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু তার বিচারের ব্যবস্থা। তাইলে সমস্ত কর্পোরেট স্ট্রাকচারের সরকারগুলো সবসময় মিডিয়ার উপরে তার নিজের কর্তৃত্ব চাপাতে চেয়েছে, এবং এটা কখনো কমবে না, এটা বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? যে সম্পদ যত বাড়বে, কর্পোরেট গুলোর শক্তি তত বাড়বে, এবং সমাজে মানে সম্পদ হারা মানুষের অধিকার তত কমতে থাকবে। সুতরাং যত কমতে থাকবে, তখন তার মুখপত্র হিসাবে একজন সাংবাদিক যখন কথা বলবে, তখন তার উপরে নির্যাতনটা স্বাধীনভাবে কেউ কাজ করতে পারবে। মানে আপনার কথায় এটাই বুঝলাম যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না, এই স্ট্রাকচারের মধ্যে পারবে না, যেহেতু এটা পুঁজিবাদের কাছে চলে গেছে। এই কর্পোরেট ব্যবস্থা থেকে ফিরে না আসলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আজকের মতো আমাদের আলোচনায় শেষ বলে কিছু নেই, কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী মঙ্গলবার
অন্য কোনো আলোচনার বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন। দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ।